নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি জেলার সারাদিন। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আজ বামেদের যে ব্রিগেড সমাবেশ হলো, সেই ব্রিগেড সমাবেশে বক্তা ছিলেন 6 জন, মোহাম্মদ সেলিম সহ, এবং তাদের বক্তব্যতে আদৌ কি মন ভরল কর্মী সমর্থকদের, বা তাদের বক্তব্য শুনতে ব্রিগেড কি ভরল, বাম কর্মী সমর্থকরা কি ভরাতে পারলেন ব্রিগেড? আজকের এই ব্রিগেড সমাবেশ থেকে মোহাম্মদ সেলিম সহ একাধিক যে বক্তব্য রাখেন, একাধিক নেতা নেত্রী, শ্রমিক বা ক্ষেত মজুর সংগঠনের যে সমস্ত নেতারা বক্তব্য রাখেন, তাদের বক্তব্যতে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে আক্রমণ যেমন ছিল, পাশাপাশি শ্রম কোড বাতিল সহ বিভিন্ন দাবি উঠে এসেছে। কিন্তু সেটা তাদের এই বক্তব্য শুনতে আদপে কতটা ভিড় জমলো ব্রিগেডে, এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবো। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন নিউজ রুম থেকে, সরাসরি কথা বলবো আশিসদার সঙ্গে। আশিসদা, বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পরে এই ব্রিগেড আমরা দেখতে পেলাম, প্রথম এই ব্রিগেড, এবং এমন একটা সময় ব্রিগেড হচ্ছে যেই সময় রাজনৈতিক যে কর্মপন্থা, যে কাজ আমরা দেখতে পাচ্ছি ক্রমশই সেখানে ধর্ম অনেক বেশি করে জায়গা নিয়ে নিচ্ছে। বিভিন্ন জায়গাতেই নানান রকম কাজ বিষয় উঠে আসছে। ওয়াকফ বিল বা আইন নিয়ে চর্চা চলছে, তা নিয়ে কোথাও কোথাও পরিস্থিতি অনেক অশান্ত হয়ে উঠেছে। কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে আজকের এই ব্রিগেড সমাবেশ, আদৌ কি এই ব্রিগেড সমাবেশের যে ছবি দেখতে পেলাম আমরা, সেই ছবি দেখে আশার কিছু জাগলো? বাম কর্মী সমর্থকরা কি ভরাতে পারলেন ব্রিগেড? দেখো, গত 40 বছর ধরে আমি ব্রিগেডের বহু সমাবেশ দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সমাবেশ যেমন দেখেছি, তেমনি বামেদের একটার পর একটা ব্রিগেড দেখেছি, আরও নানা ব্রিগেড আমরা দেখেছি। আমি যে ব্রিগেড দেখিনি, খুব বড় ভিড় হয়েছিল নেহেরু ক্রুশচেভ মিটিংয়ে, কিন্তু মুজিবুর রহমান ইন্দিরা গান্ধী যে সভা করেছিলেন সেটাও বিরাট বড় সভা হয়েছিল। আমার এখন মনে পড়ছে যে 1992 সালের 25 নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা বাজানোর সভা করেছিলেন। ভালো ভিড় হয়েছিল তাতে। আর তার 4 দিন বাদে 29 নভেম্বর 1992 বামফ্রন্টের ডাকে ব্রিগেড হয়েছিল। দুকুল প্লাবিয়ে মানুষ এসছিলেন, সে যেন মানুষের প্লাবন হয়েছিল। তারপরে অনেক জল বয়ে গেছে গঙ্গা দিয়ে, কলকাতার পাশে হুগলি নদী দিয়ে। সে বামফ্রন্ট আর সে বামফ্রন্ট নেই, তবু তাদের একটা এইরকম গর্ব ছিল, অন্তত বুক চিতিয়ে তারা বলতে পারতেন ভোটের বাক্সে সমর্থন তলানিতে গেলেও ব্রিগেড আমরা ভরাতে পারি। আমাদের কর্মীরা চলে আসেন আমাদের কথা শুনতে, এবং এইরকম ছবিটাই আমরা 13-14 মাস আগে দেখেছিলাম লোকসভা নির্বাচনের আগে যখন তারা ব্রিগেড করেছিলেন। তখন খুবই ভোট শক্তি খুবই কম বামপন্থীদের, কিন্তু ব্রিগেডে বেশ ভালো ভিড় হয়েছিল, এবং কোনো সাংবাদিকই এটা বলতে পারেননি যে ব্রিগেড ভরাতে পারেনি। এই প্রথম দেখলাম, অনেক দশকের অভিজ্ঞতার পরে এই প্রথম দেখলাম ব্রিগেড যেন প্রাণ নেই, ভিড়ের দিক থেকে প্রাণ নেই। এবং কেন এই ব্রিগেড, সেটা নেতারাই যেন জানেন না। নেতারাই যে বক্তৃতা দিলেন সেটা একটা পথসভায় সেই বক্তৃতা দেয়া যায়। তারা সম্প্রতি হয়ে যাওয়া মুর্শিদাবাদের যে হিংসা, সে কথাও বারবার তুললেন, কিন্তু সেখানেও পাওয়া গেল না কোনো নতুন দিশা। তারা কি নতুন কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে হাত মেলাতে চান, সেটাও তারা তেমন কিছু বলতে পারলেন না। তারা কি কোনো নতুন আন্দোলন শুরু করতে চান, যথা এই এসএসসিতে চাকরিহারাদের ব্যাপারে, বা এই কেন্দ্রের ওয়াকফ বিলের ব্যাপারে, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বা সরকারের বিরুদ্ধে কোনো নতুন আন্দোলন শুরু করতে চান? যারা শুনেছেন বেশ মনোযোগ দিয়ে ঘণ্টা দুয়েকের ব্রিগেড, তারা তো কিছু বুঝতে পারলেন না যে এরকম কোনো বার্তাও সেখান থেকে আছে। তাহলে না আন্দোলনের বার্তা, না রাজনীতির বার্তা, তাহলে এই ব্রিগেড কেন? সমর্থকরা কিন্তু এই ধাঁধার সমাধান করতে করতেই এখন বাড়ির দিকে রওনা দিয়েছেন।
অথবা শেষ চা কলকাতায় খেয়ে গ্রামের বাড়ির কথা ভাবতে শুরু করেছেন। ব্রিগেড দেখে মনে হলো যে একে তো ভিড় কম, ভিড় বেশ কম, সেটা আমি প্রথমেই বললাম। তার থেকেও অনেক কম নেতাদের কল্পনা শক্তি। তারা একটা ব্রিগেড ডাকছেন কেন, তারা নিজেরাই সেটা জানেন না। কি ফল হতে পারে এর? নেতারা কি জানেন না যে এপ্রিল মাসের 20 তারিখের তীব্র দহনে ব্রিগেড করা যায় না? ব্রিগেড করা সাধারণ সময়, কোনো এমার্জেন্সি ঘটে গেল অন্য কথা, কিন্তু সাধারণভাবে ব্রিগেড করার সময় 15 নভেম্বর থেকে 15 মার্চ, সাধারণভাবে এই সময়ের মধ্যেই ব্রিগেডের জমায়েত করা হয়। কেননা বাংলায় যে গরম পড়ে, সেই গরমের মধ্যে এত বড় মাঠে জমায়েত করা খুব কঠিন। তা সত্ত্বেও তারা ডাকলেন। কেন ডাকলেন তারাই জানেন। তাদের হয়তো পার্টির নানান ক্যালেন্ডার আছে, পার্টি কংগ্রেস করতে হবে, তারপরে ফিরে আসতে হবে, তারপরে 1 মাসের প্রস্তুতি নিতে হবে, ইত্যাদি ইত্যাদি কারণ থাকতে পারে। কিন্তু এই ব্রিগেড যে বার্তা দিল, তাতে আগামী যে সমস্ত নির্বাচন রয়েছে, বিশেষ করে রাজ্য বিধানসভার নির্বাচন, তাতে কি বামপন্থীদের ভোট বাক্সে নতুন কোনো প্রেরণা বা প্রাণ সঞ্চার হবে বলে কেউ মনে করেন? মনে তো হয় না। এই ব্রিগেড দেখে যে সমর্থকটি বুক বেঁধে মানে গত সপ্তাহেও ব্রিগেডের জন্য চাঁদা তুলেছেন, কাঁধে ঝান্ডা নিয়ে ব্রিগেডের সমর্থনে মিছিল করেছেন, পথসভা করেছেন, তারাই তো ভাববেন ফিরে গিয়ে যে আমি যাকে হারাতে চাই তার উল্টো দিকের বড় শক্তিকেই তো ভোট দিতে হবে। তাহলে আমার ভোটটা আমি যাকে হারাতে চাই তার উল্টো দিকের বড় শক্তিকে না দিয়ে মাঝামাঝি দিয়ে নষ্ট করব কেন? এইসব কথা তাদের মাথায় ঢুকিয়েও দেওয়া হবে। এতে কিন্তু পশ্চিমবঙ্গের যে ভোট রাজনীতি, তাতে ছাপ পড়তে পারে। এমন হতে পারে যে যেটা আগেই হয়েছে, বাম ভোটের একটা বড় অংশ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতাকে সম্বল করে গেরুয়া পার্টির দিকে চলে গেছে। তারা সেখানে ভোট দিয়েছে, একবার নয় কয়েকবার ভোট দিয়েছে। ভোট তত্ত্বের কথায় যদি বলা হয় যে কোনো একজন ব্যক্তি পরপর 2-3 বার একই দলের পক্ষে ভোট দিলে সেখানে সেই মতাদর্শের প্রতি বা সেই পার্টির প্রতি তার একটা দায়বদ্ধতা তৈরি হয়। সেই পার্টিটাকে সে নিজের পার্টি বলে মনে করতে শুরু করে, তারপর সেখান থেকে তাকে বের করে আনা খুব কঠিন। একটা ভোটে অন্যদিকে চলে গিয়ে আবার ফিরে আসার ঘটনা অনেক ঘটে। 2-3টে ভোটে পরপর একই দিকে ভোট দিয়ে ফিরে আসার ঘটনা কম ঘটে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি বামপন্থীরা এখনও যে 5-7% ভোট পান বিভিন্ন সময়ে, তার মধ্যেও খামতি দেখা দেয়, তাহলে কি হতে পারে? বামপন্থীদের যে সংখ্যালঘুরা কিছু পরিমাণে সমর্থন করেন, তারাই বা কেন আর এই ব্রিগেডের পরে কোন দিশা পেয়ে বামপন্থীদের দিকে থাকবেন? তাদের তো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করতে হবে। এবং এই যে সমর্থন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন, ওই যে মুর্শিদাবাদের কথা বলছিলেন, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর থেকে শুরু করে 2 চব্বিশ পরগনা, কলকাতা, এখানকার সংখ্যালঘুদের একটা অংশ বামপন্থীদের দিকে এখনও তো আছেন। তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চলে যান, তাহলে ইভিএমে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইভিএমের ওজন তো আরও বাড়তে পারে। আর উল্টো দিকে যে বিজেপি যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছেন, তারা হয়তো সম্ভবত আরও কোণঠাসা হতে চলেছে। শেষ পর্যন্ত এই ব্রিগেডের মধ্যে দিয়ে হয়তো পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনে একটা ইঙ্গিত, একটা ছাপ হয়তো স্পষ্ট হতে চলেছে। এবং সেই জিনিসটাকে লেখকের ভাষায়, কবির ভাষায় বলা যেতে পারে, সিপিএম মরিয়াও প্রমাণ করিল সে এখনো মরে নাই। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিসদা। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশিসদা যেমনটা বললো যে আদপে এই বামেদের আজকের এই ব্রিগেড আদপে কোনো ছাপ ফেলতে পারলো কি বাম কর্মী সমর্থকদের মধ্যে, কিংবা ভোট বাক্সে তার কোনো প্রতিফলন আদৌ কি তারা ঘটাতে পারবে, কোনো রাজনৈতিক দিশা কি তারা দেখাতে পারলেন নতুন করে আজকের এই ব্রিগেড থেকে, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে।